বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখেই শুনবো আগামীর ভাবনা। সব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব নারায়ণগঞ্জের যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4 ও 5 এসব সংসদীয় আসনের তরুণ ও সাধারণ মানুষ যারা আছে তাদের কথা শুনবো। সেই সাথে জানবো আসনগুলোতে যারা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আছে তারা কি বলছেন, তাদের প্রতিশ্রুতি কি। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে 1991, 1996, 2001 এবং 2008 এই চারটি যে নির্বাচনী বছর ছিল, কেমন ছিল সেই চারটি নির্বাচনী বছরের পরিসংখ্যান, আমরা সেগুলো একটু তাকিয়ে নেব, দেখে নেব। আমরা নির্বাচনী বছর 1991 সালে পরিসংখ্যান যদি দেখি, নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুল মতিন চৌধুরী, তিনি ধানের শীষ প্রতীকে 60,532 ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম তিনি হচ্ছেন আখতারুজ্জামান, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 53,361 ভোট, প্রায় 7,000 ভোটের একটি ব্যবধান সেবার ছিল। নারায়ণগঞ্জ এক আসনে 1996 সালের পরিসংখ্যান যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই সেখান থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ, আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 64,878 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মতিন চৌধুরী, বিএনপির ধানের শীষ প্রতীকে 53,971 ভোট। আমরা নির্বাচনী বছর 2001 সালের পরিসংখ্যান যদি তাকাই, এবার সেই বিএনপির গতবারে যিনি ছিলেন বিজিত, তিনি এবার বিজয়ী হয়েছেন আব্দুল মতিন চৌধুরী, তিনি 89,136 ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের যিনি সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, তিনি পেয়েছেন 78,904 ভোট। আমরা 2008 সালের পরিসংখ্যান যদি তাকাই, আমরা দেখতে পাই যে গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,43,279 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কাজী মনিরুজ্জামান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 95,637 ভোট তিনি সেখান থেকে পান। দর্শক, দেখালাম আমরা নারায়ণগঞ্জ এক আসনে। এবার আমরা নারায়ণগঞ্জ 2 আসনে নির্বাচনী বছরগুলো পরিসংখ্যান যদি তাকাই, আমরা দেখতে পাই আতাউর রহমান খান বিএনপির ধানের শীষ প্রতীকে 1991 সালে 38,400 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক ভূঁইয়া, তিনি 35,353 ভোট পেয়েছিলেন। মাত্র প্রায় দেখা যাচ্ছে 2,500 ভোটের একটা ব্যবধান ছিল, 3,000 ভোটের একটা ব্যবধান ছিল, হাড্ডাহাড্ডি লড়াই ছিল বলা যায়। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, নারায়ণগঞ্জ 2 আসন থেকে এবারে মোহাম্মদ ইমদাদুল হক ভূঁইয়া 58,947 ভোট পান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আতাউর রহমান খান, তিনি 58,388 ভোট পান। মাত্র 600 ভোটের একটা ব্যবধান সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে। 2001 নারায়ণগঞ্জ 2 আসনে এবার আতাউর রহমান খান বিএনপির ধানের শীষ প্রতীক 89,757 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ ইমদাদুল হক ভূঁইয়া, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 64,482 ভোট তিনি সেখান থেকে পান। আমরা নির্বাচনী বছর 2008 নারায়ণগঞ্জ 2 নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,17,435 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এ এম বদরুজ্জামান খান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীক 78,675 ভোট তিনি সেখান থেকে পান। আমরা এবার নারায়ণগঞ্জ 3 আসনের পরিসংখ্যান তাকাবো। 1991 সালে নারায়ণগঞ্জ 3 আসনে অধ্যাপক রেজাউল করিম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 50,769 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আবুল হাসনাত, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 29,613 ভোট পান, প্রায় অর্ধেক ভোটের ব্যবধান। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, অধ্যাপক রেজাউল করিম বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 50,791 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আবুল হাসনাত, তিনি 38,529 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2001 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, দেখতে পাই এবারও অধ্যাপক রেজাউল করিম 84,001 ভোট পেয়ে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আবু নূর মোহাম্মদ বাহুল হক, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 54,683 ভোট তিনি সেখান থেকে পান। আমরা 2008 সাল যদি তাকাই, নারায়ণগঞ্জ 3 আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,92,659 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যাপক রেজাউল করিম, গেল 2 বারের টানা সংসদ সদস্য তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছে 1,10,062 ভোট। আমরা নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, 91 সালে
সিরাজুল ইসলাম বিএনপির ধানের শীষ প্রতীকে 54,578 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আশরাফ উদ্দিন চুন্নু, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 31,121 ভোট পান। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, AKM শামীম ওসমান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 73,349 ভোট সেখান থেকে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন 96 সালে। তার প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের সংসদ সদস্য সিরাজুল ইসলাম, তিনি 63,866 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। 2001 সালে আমি যদি তাকাই, নারায়ণগঞ্জ 4 আসন থেকে মোহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে 1,37,323 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের সংসদ সদস্য AKM শামীম ওসমান, তিনি পান নৌকা প্রতীক আওয়ামী লীগ থেকে 1,06,104 ভোট। আমরা 2008 সাল যদি তাকাই, সারা বেগম কবরী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,41,075 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার প্রতিদ্বন্দ্বী ছিল শাহ আলম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,38,686 ভোট তিনি সেখান থেকে পান। আমরা নারায়ণগঞ্জ 5 আসনের দিকে যদি তাকাই, নারায়ণগঞ্জ 5 আসনে অ্যাডভোকেট আবুল কালাম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1991 সালে 53,300 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যাপক নাজমা রহমান, তিনি 38,603 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। আবার 1996 সালে নারায়ণগঞ্জ 5 আসনে SM আকরাম, তিনি 54,483 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল অ্যাডভোকেট আবুল কালাম, বিএনপির ধানের শীষ প্রতীকে 43,562 ভোট তিনি সেখান থেকে পান। আমরা 2001 সালের নির্বাচনী বছর যদি তাকাই, নারায়ণগঞ্জ 5 আসনে আবারও অ্যাডভোকেট আবুল কালাম বিএনপির ধানের শীষ প্রতীকে 73,013 ভোট পেয়ে তিনি সেখান থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল SM আকরাম, আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 62,232 ভোট সেখান থেকে পান। সর্বশেষ নির্বাচনী বছর 2008 সালে নারায়ণগঞ্জ 5 থেকে নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে তিনি 1,74,651 ভোট পেয়ে লাঙ্গল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম অ্যাডভোকেট আবুল কালাম, বিএনপির ধানের শীষ প্রতীকে 1,27,149 ভোট। দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম 1991, 96, 2001 এবং 2008 সালে নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের নির্বাচনী পরিসংখ্যান। এই মুহূর্তে আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য, সেই নির্বাচন উপলক্ষে সেখানকার মনোনীত প্রার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কি বলছেন, কি তাদের প্রতিশ্রুতি, এসব একটু শুনে আসবো। এই অঞ্চলের মূল সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই এলাকার মাদক বলেন, এলাকার সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, ঝুট বলেন, যত ধরনের সমস্যা, এটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে। প্রোটেকশনটা দেয় হচ্ছে রাজনৈতিক নেতারা। এই জিনিসটা যদি অফ হয়, তাইলে এই এলাকাটা সুন্দর হবে। কারণ এই এলাকার মানুষ মোটামুটি সচ্ছল, কর্মক্ষম, কাজ করে, মানে গতিশীলতা আছে, অলস না, এবং অর্থনৈতিক যে সার্কুলেশন এই এলাকায় আছে। কিন্তু এখানে সদিচ্ছা এবং রাজনৈতিক যে জবাবদিহিতা, যেই অযত্ন অবহেলাটা এখানে আছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসছে। আমি প্রথম চিন্তা ভাবনা, আমার যা ধারণা, যে আমার যদি আল্লাহ রহমান আলামিন, যদি আমার জনগণ আমাকে নির্বাচিত করে আসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে পরে, আমাদের প্রথম যে জিনিসটা থাকবে সেটা হলেই আমি নগর উন্নয়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করব। কোনো পরিকল্পনা বলাটা আমার জন্য যুক্তিযুক্ত হবে না, কারণ আমাকে তো আগে জানতে হবে আমি নিজে যেভাবে এই শহরবাসী হিসেবে আমি দুর্ভোগ বহন করি, আমার জনগণ কীভাবে, আর তার চেয়েও আরও কোনো তাদের কোনো পরামর্শ আছে কিনা, তাদের চাহিদা আছে কিনা, সেটাও আমি জানবো এবং সেই অনুযায়ী প্রচেষ্টা নেব। জনদুর্ভোগ যেখানে যেখানে আছে সেখানে সেখানে মানুষ আমাদের ইসলামিক কাজ করে গুরুত্ব দিয়ে। অপরদিকে মানুষের নিরাপত্তার জন্য সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখল, জায়গা দখল, এগুলোর বিরুদ্ধেও ভূমিকা থাকবে। জামাত ইসলামী এদেশের দেশের রাস্তাঘাট যেগুলো আছে, রাস্তাঘাট সহ শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনা করার চেষ্টা করবে। সুযোগের সমান অধিকার মর্যাদায় কাজ, অর্থাৎ যে কোনো সুযোগ নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকারের সুযোগ থাকবে। যে নারায়ণগঞ্জের শিক্ষা খাতে একটি আমূল পরিবর্তন, এমনকি নারায়ণগঞ্জের যে চিকিৎসা সেবা, এটা আসলে বাণিজ্যিক অংশে পরিণত হয়েছে। এই স্বাস্থ্য খাতটাকে একটা আমূল পরিবর্তন করে জনগণের জন্য স্বাস্থ্য সেবার একটা প্রণয়ন আমি করব। জ্যামের কারণে তো আমরা এখন নারায়ণগঞ্জ বলতে গেলে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, মানুষের দুঃসহ একটা অবস্থা আমরা দেখতেছি। তারপরে আপনার
জলাবদ্ধতার বিষয়টা আছে, নদীর দূষণটা আছে, এসব মিলিয়ে নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে, সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা আছে, দেশপ্রেমিক মানুষরা আছে, তারপরে ধর্মীয় নেতা যারা আছে, তরুণরা আছে, সবার সাথে আলাপ করে সমস্যাগুলো সর্ট আউট করে আমরা নির্বাচিত হওয়ার প্রথম 100 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যে আশু যে সমস্যাগুলো, ইমিডিয়েট যে প্রবলেমগুলো মানুষ ফেস করছে, এগুলো দ্রুত সমাধান করতে। আমরা শুনছিলাম নারায়ণগঞ্জে যারা মনোনীত প্রার্থী আছে তাদের বিভিন্ন প্রত্যাশা প্রতিশ্রুতির কথা তখন আমরা শুনছিলাম। আমরা এ পর্যায়ে মধুমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মামুন মাহমুদ এবং সে সাথে আছেন জেলা জামাত ইসলামের আমির আব্দুল জব্বার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের মধুমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে। শুরুতে মামুন মাহমুদ আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে বিষয়টা আমরা বলছিলাম যে নারায়ণগঞ্জ 2-3-এ বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আছে, 4-এ জোটের শরিক আছে, আপনাদের জমিয়তুল উলামা ইসলামের প্রার্থী আছে, 5-এ স্বতন্ত্র দাঁড়ালেও মনোনয়ন বাতিল হয়। বড় দল, প্রার্থী অনেক, দল মনোনীত প্রার্থী আছে, স্বতন্ত্র দাঁড়াচ্ছে, সবকিছু মিলিয়ে যারা স্বতন্ত্র দাঁড়াচ্ছে ভোটের মাথায় আসলে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? ধন্যবাদ ডিবিসিকে। আপনি যে পরিসংখ্যানগুলো দিয়েছেন গত নির্বাচনগুলোর বিশেষ করে 3টি নির্বাচনের 91, 98, 91, 96, 2001 এবং 2008। 96 এবং 2001, আমরা এই 91, 96 এবং 2001-এর নির্বাচনটাকেই মূলত আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। এছাড়াও 2008-এর নির্বাচন সম্পর্কে আপনি বলেছেন, সেটা সম্পর্কে আমি বলবো। কিন্তু আমি যেটা মনে করছি যে 2001-এ আপনার যে চিত্র আপনি দেখেছেন, সেখানে দেখেছেন যে 5টি আসন আছে নারায়ণগঞ্জের, 5টি আসনেই বিএনপি জয়যুক্ত হয়েছে এবং সেই নির্বাচনটি বাংলাদেশের বলা যায় যে সবচাইতে গ্রহণযোগ্য একটি নির্বাচন ছিল। এরপরে 2008-এ সেই নির্বাচনেও 2001-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বিএনপি 5টি আসনের মধ্যে 5টি আসনই জয়যুক্ত হয়েছে এবং মাঝখানে যে নির্বাচনটি 1996-এর কথা যেটি আসলো, সেখানেও বিএনপি একটি আসন পেয়েছিল এবং অন্যান্য আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল। যদিও সেই নির্বাচনটি নিয়ে কিছুটা আপনার রয়েছে, জনমনে প্রশ্ন রয়েছে। যাক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। এবারের নির্বাচনে আমরা দেখছি আপনি যেমনটি বললেন যে আমাদের 2টি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। স্বতন্ত্র প্রার্থী আমাদের ভোটের মাঠে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, তাতে আমাদের ভোট সংগ্রহ এবং ভোট সংগ্রহের কাস্টিং এর পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। কিন্তু আপনি জানেন যে এই আসনগুলো মূলত বিএনপি অধ্যুষিত আসন। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি আসনগুলোতে জয়যুক্ত হয়েছে এবং আমাদের একটি আসনে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে নারায়ণগঞ্জ 4 আসনে, তো সেটি যেহেতু বিএনপির সমর্থিত প্রার্থী, মার্কা যদিও ধানের শীষ না থাকে, তাদের মার্কা নিজস্ব মার্কা খেজুর গাছ। আমরা মনে করি যে বিএনপি সমর্থিত হওয়ার কারণে মানুষ এটাকে কনসিডার করবে যে ধানের শীষের প্রার্থী হিসেবে এই আসনটিকেও কনসিডার করবে। কারণ ধানের শীষের ঘাঁটি, আমি মনে করি নারায়ণগঞ্জ 4 আসনটি একটি ধানের শীষের ঘাঁটি। কারণ এখানে যে অপরাজনীতি হয়েছে বিগত বছরগুলোতে, এখানে আপনি জানেন যে শামীম ওসমানের মতো একজন মানুষ এখানে এমপি হিসেবে ছিল, তাকে তো সাধারণ মানুষ কখনোই গ্রহণ করে নাই বা ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয় নাই, জোর জবরদস্তি করেই সে নির্বাচিত হয়েছে যতবার হয়েছে। তো সুতরাং এখানে এবার ভোট দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে এবং জনগণের আস্থা তো বিএনপির উপরে রয়েছে যে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পায়, তাহলে হয়তো এদেশে যে ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি যে সংগ্রাম করেছে, আমাদের নেত্রী খালেদা জিয়া যেভাবে সংগ্রাম করেছে, নিজের জীবন বিপন্ন হয়েছে, কিন্তু সংগ্রাম থেকে তিনি পিছিয়ে যান নাই। তো এই বিষয়গুলো বিবেচনা করে এবং আমাদের সামনে এখন খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যিনি এই দলের নেতৃত্ব দিচ্ছেন, তো এই দলের উপরে যেহেতু মানুষের আস্থা রয়েছে, কাজেই এইবার যেহেতু ভোট দেওয়ারও সুযোগ তৈরি হবে,
সুতরাং এইবার অবশ্যই আপনি মানুষ ভোট দেওয়ার ভোট সুযোগ দিতে তৈরি ভুল হওয়ার পথে কথা বলছেন, আসছে। বিগত 17 বছরের কথা বলেছেন, সবকিছু মিলিয়ে আসলে ভোটারদের মধ্যে মানসিকতার পরিবর্তন কতটুকু এসেছে বলে মনে করছেন আপনি? যেহেতু নারায়ণগঞ্জের হিস্ট্রি যদি আমরা বলি, খুব একটা মানে একদিকে সেটা বন্দর কেন্দ্রিক এলাকা, শিল্পাঞ্চল কেন্দ্রিক এলাকা, তার বিপরীতে অপরাধ প্রবণ এলাকাও বটে। আমরা বিগত সময় অনেক বড় বড় অপরাধ সংগঠনের বিষয়গুলো দেখেছি, খুব সেন্সিটিভ এলাকা যদি বলতে চাই। তার বিপরীতে গিয়ে আসলে ভোটারদের মানসিকতা কতটুকু পরিবর্তন হয়েছে, আপনারা সেই জায়গায় কতটা পৌঁছাতে পারছেন ভোটারদের কাছে? না, ভোটারদের মানসিকতা তো অবশ্যই 24 পরবর্তী সময়ে একটা পরিবর্তন অবশ্যই হয়েছে, এবং আমাদের যে তরুণ ভোটার যারা এই গত 20 বছরে ভোট দিতে পারে নাই একবারও, তো তারাও এখন তরুণ বয়সে তরুণ নাই, কিন্তু তারা কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে একেবারেই প্রথম ভোটার এবং নবীন ভোটার, এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণ ভোটাররা। কাজে এদের সংখ্যা প্রায় 4 কোটির ঊর্ধ্বে সারা দেশে। সেই সেই পার্সেন্টেজে নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনেও আমরা 20% বা 30% তরুণ ভোটার আমরা কিন্তু বিবেচনা রাখছি, এবং তাদেরকে কিভাবে আমাদের পক্ষে নেওয়া যায়। এই নয়নকে একটু ফোন দাও। হ্যাঁ, তো তাদেরকে কিভাবে আমাদের পক্ষে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমরা কাজ করছি, এবং তাদের মন আকৃষ্ট করার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি, এবং সেভাবেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নিশ্চয়ই, এবং আপনাকে আমরা ধন্যবাদ। আশা আপনি করছি থাকুন আমাদের সাথে, আমরা প্রয়োজন আপনার কাছে ফিরতে পারি। আমরা একটু নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার আছেন আমাদের সাথে, তার সাথে একটু যুক্ত হতে চাই। আপনাকে স্বাগত মধ্যমতি ব্যাংক টু পার্লামেন্ট, আব্দুল জব্বার। জি, ধন্যবাদ ডিবিসি নিউজ চ্যানেলকে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের নারায়ণগঞ্জে তো একটা জোটকে নিয়ে হয়তো বা 4 আসনটি আপনারা এনসিপিদের একটা সিদ্ধান্ত হয়তো বা নিয়েছেন, কিন্তু সেটা তো আবার খেলাফত মজলিসের মামুনুল হক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই জায়গায় খেলাফত মজলিসের ব্যাপারে কোনো ছাড় নয়। এছাড়া আপনাদের একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে, নারায়ণগঞ্জ 4 আসনে কোনো সিদ্ধান্ত কি আপনারা নিতে পেরেছেন, বা সেটা ভোটের মাঠে জোট কেন্দ্রিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ আমাদের সহ আলোচক অধ্যাপক মামুন মাহমুদ ভাই, আহ্বায়ক বিএনপি নারায়ণগঞ্জ জেলা। কারেকশনটা হলো, আমাকে নারায়ণগঞ্জ জেলা সভাপতি বলেছেন, আসলে আমি নারায়ণগঞ্জ মহানগর, সেটা আমরা সেটা ত্রুটির জন্য দুঃখিত, আমরা সেটা করে নিয়েছি কারেকশনটা। তো আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন 4-এর ব্যাপারে, তো আসলে জামাত যেহেতু যেই 11 দলীয় বলি আর 8 দলীয় বলি যে জোট, আর এই জোটের ব্যাপ্তি বাড়ছে, সেই জায়গায় জামাতের পক্ষ থেকে আমাদেরকে মূলত 5টি আসনের মধ্যে 2টি আসনের ব্যাপারে জানানো হয়েছে, 4 এবং 5 আসন, এখানে যাতে আমরা জোটকে ছেড়ে দিই। তো সেই হিসেবে আমি 4-এর প্রার্থী ছিলাম, দলের আনুগত্য বা দলের প্রতি লয়েল থেকে এই বৃহত্তরের সাথে আমরা 4 আসনটা ছেড়ে দিয়েছি। সেক্ষেত্রে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমাদের যে জোট আছে, এই 2-1 দিনের মধ্যে যা বক্তব্য আছে এগুলোর অবসান হবে, এবং হতে পারে এনসিপি কে এখানে দিতে পারে 4-এ, এবং 5-এ খেলাফত মজলিস দেওয়ার ব্যাপারে। আর আপনার কাছে যে 2-এর তথ্যের কথা বলেছেন, আমাদের অর্থাৎ 2-এর ব্যাপারে আমরা যাচ্ছি। আব্দুল অন্য জব্বার, এখানে একটু থামাতে চাই। অর্থাৎ 4-এর ব্যাপারে আপনারা এনসিপি কে দিচ্ছেন, এটা স্পষ্ট, এবং 5-এ আপনারা খেলাফত মজলিসকে দিচ্ছেন, এটা স্পষ্ট। জি 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 কিন্তু সেক্ষেত্রে মামুনুল হক যে কথাটা বললো, যে গতকাল আমরা যেটা দেখলাম গণমাধ্যমে, তিনি এই ব্যাপারে ছাড় নয় বলছেন, আসলে জোটের ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে তার এই ধরনের বক্তব্য? না, সেটা তো উনি ওনার জায়গা থেকে বক্তব্য রেখেছেন, এটি আমরা জানার জন্য চেষ্টা করেছি। আমাদেরকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2-1 দিনের মধ্যে স্ব স্ব দল, তার দলের কাদেরকে কোন জায়গায় দলীয়ভাবে 12 দল থেকে বা 11 দল থেকে কাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে সেটা দলীয়ভাবেই তারা জানাবে। হয়তো কোনো কারণে ওনার পক্ষ থেকে এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ব্যাপারে উনিই ভালো জানেন। জামাতের পক্ষ থেকে আমাদেরকে এনসিপির ব্যাপারে বলা হয়েছে, এবং আমি সেই হিসেবে আমার জায়গা থেকে আমার প্রার্থীটা প্রত্যাহার করে তাকে সমর্থন জানিয়েছি। তার মানে এই জায়গায় বিষয়টা স্পষ্ট, নারায়ণগঞ্জ 4 থেকে এনসিপি কে আপনারা জোট হিসেবে ছেড়ে দিচ্ছেন, আপনি নিজেই সেই জায়গাটা ছেড়ে দিচ্ছেন, আর 5 থেকে খেলাফত মজলিস সেখান থেকে নির্বাচন করবে। এবার আপনারা 2 আসনে যেতে স্থগিত করেছে সেটা বলতে চাইছিলেন আপনি? না, 2 আসনে আমরা কোনো আমাদের ওখানে আহ, আহ, ইলিয়াস মোল্লা নামে একজন আমাদের নেতা, জেলা নেতা,
ব্যবসায়ী, ওনাকে দেয়া হয়েছে। ওনাকে ওইটা স্থগিত, আমাদের পক্ষ থেকে স্থগিত করা হয় নাই। ওনার মনোনয়ন বৈধতা পেয়েছে এবং আমরা কাজ করছি। আশা করি সেখানকার ফিল্ড ভালো, আমরা সেখানে ভালো করতে পারবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। আরেকটি বিষয়, সেটি হচ্ছে দীর্ঘ সময়ের জোট সঙ্গে বিএনপি আপনাদের ছিল, সেই জোটের মিত্র এখন ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। একসময় সেটা বিএনপি অধ্যুষিত এলাকা, আমরা সেটা দেখেছি, বিগত নির্বাচনী পরিসংখ্যানও সেটা প্রমাণ আমরা পেয়েছি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর আসলে কি মনে হচ্ছে আপনার কাছে, জনগণ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে আর কতটা গ্রহণ করছে বা কেন গ্রহণ করবে? হ্যাঁ, আসলে বিএনপি তো আমাদের সময় মানে হাসিনার আমলে আমরা সবাই একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, আমরা সুখে দুঃখে ছিলাম। তো নতুন একটি পরিস্থিতি তৈরি হওয়ার পরে এটা স্বাভাবিক একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিএনপির যে অবস্থান আছে তারা সেটা ধরে রাখার জন্য চেষ্টা করছে। ঠিক একই ভাবে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। পরিবর্তনের জায়গা থেকে মানুষ মনে করছে জামাত ইসলামী যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই জায়গায় মানুষ নিরাপদ থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি সহ যেই বক্তব্যগুলো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আছে, তুলনামূলকভাবে জামাতের ব্যাপারে মানুষের বিশ্বস্ততা, মানুষের ভালোবাসা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে মানুষ এখন বিকল্প কিছু চায়, তরুণরা বিকল্প কিছু চায়, সাধারণ মানুষ স্বস্তিতে নিরাপত্তায় থাকতে চায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে জামাতে ইসলামী নির্বাচনী মানের প্রতিদ্বন্দ্বিতা অতীতে করার সুযোগ না পেলেও এবার অন্তত আমরা যে 3টি আসন আমাদের দলীয় প্রার্থী আছে, বাকি 2টি জোটের যে 3টি প্রার্থী আসনে দলীয় আছে। প্রার্থী আছে, সেই 3টি আসনের ব্যাপারে আপনারা যথেষ্ট আশাবাদী। আব্দুল জব্বার এবং মামুন জি, মাহমুদ জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক লুট্টু পার্লামেন্টে এসে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ এবং পরিকল্পনা আমাদের মাধ্যমে তুলে আমি ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। একটু হ্যাঁ, মামুন বলতে মাহমুদ বলুন। হ্যাঁ বলুন, এক মিনিট। হ্যাঁ, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুইয়ের কথা, যেটা আমাদের জব্বর ভাই বললো যে তাদের অবস্থান ভালো। আসলে আমি যেটা বলতে চাই যে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দলের পক্ষে যারা নিবেদিতভাবে আমাদের কাজ করেছে, তার মধ্যে দুইয়ের যে প্রার্থী আমাদের রয়েছে তিনি, এবং প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীরা যেভাবে রাজপথে পড়ে থেকে জীবন বাজি রেখে যেভাবে কাজ করেছে, একটি অর্থাৎ রাজনৈতিক দল জনসম্পৃক্ত রাজনীতি করে মানুষের গেছেন গত 17 বছর ধরে, সেটা আমরা সেটা হয়তো ভোটের মাথায় সেই প্রতিফলনটা হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক লুট্টু পার্লামেন্টে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। মধুমতি ব্যাংক লুট্টু পার্লামেন্টে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছে নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল। ধীমান সাহা জুয়েল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লুট্টু পার্লামেন্টে। ধন্যবাদ। আর যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, আপনারা সুশাসন নিয়ে কাজ করছেন, সুশাসনের জন্য আপনারা কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের যে একটা পিলার বলা হয়, স্তম্ভ বলা হয় সুশাসন, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ এখনো দেখিনি। আসন্ন নির্বাচনেও সেই সুযোগ আছে কিনা, রাজনৈতিক দলের যে পক্ষে বাদানুবাদ আমরা দেখি, অনলাইনে নিয়মিত বুলিংয়ের বিষয়গুলো দেখি, এই জায়গাগুলি আসলে এখনো স্থিরতা আসছে না কেন, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। এটা আপনার সাথে আমিও একমত, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাজনৈতিক অস্থিরতা একটি কারণ। সেটা যদি রাজনৈতিক স্থিরতা না আসে তাহলে হয়তো এই বিষয়টা পুরোপুরি আমাদের কাছে এখনো দৃশ্যমান হবে না বলে আমরা মনে করছি। তো আমরা মনে করছি রাজনৈতিক স্থিরতা খুব শীঘ্রই আসবে বলে আমাদের বিশ্বাস। যে প্রশ্নটা আপনার কাছে আগেও রেখেছিলাম শুরুতে, সেটা হয়তো শুনতে পারেন, সেটা হচ্ছে সুশাসনের কথা। মানে সুশাসনকে আমরা গণতন্ত্রের স্তম্ভ বলছি, কিন্তু সেই স্তম্ভটাই তো এখনো নড়বড়ে, সেই সুশাসনই এখনো নিশ্চিত হয়নি। কি মনে হচ্ছে আপনার কাছে, আগামী যে নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য, সেই নির্বাচনের মাধ্যমে কি একটি সুস্থ সুশাসন নিশ্চিত করা যাবে? আমরা আশাবাদী, আমরা আশা রাখতে চাই যে আগামী যে নির্বাচিত সরকার আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা নিশ্চয়ই সুশাসনের জন্য কাজ করবেন এবং সুশাসনের পথেই তাদের কার্যক্রম এগিয়ে যাবে, আমাদের প্রত্যাশা। আচ্ছা, মানে আপনার কাছে কি মনে হয়, আপনার দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করতে পারি, কেন পারছি না আমরা সেই সুশাসনের জায়গাটা নিশ্চিত করতে? এইটাকে যদি আমার মতো করে বলি তাহলে 5ই আগস্টের পরে আমাদের যে একটি রাজনৈতিক অস্থিরতা সারা দেশব্যাপী ছিল, তার মাঝে এক ধরনের এই মধ্যপন্থী, বামপন্থী কিংবা ডানপন্থী, বিশেষ করে চরম দক্ষিণপন্থী যে উত্থান, সেই উত্থানটা আমাদের কাছে একটি বার্তা বহন করেছিল একটা সময় পর্যন্ত, এবং এইটাকে নিয়ে এক ধরনের অস্থিরতা জনমনে বিরাজ করেছিল। কিন্তু গত কিছুদিন আগে থেকেই এই অস্থিরতা কিছুটা হলেও কমতে শুরু করেছে।
এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে একটু ভালো হবে এবং নিশ্চয়ই সেই নির্বাচন প্রত্যাশা পর্যন্ত আমরাও রাখতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, নানা প্রত্যাশার কথা। আমরা একবারও কিন্তু ভোট দিতে পারিনি, যারা তোমরা তরুণ ভোট হচ্ছে যারা আমরা নতুন ভোট দিব। আচ্ছা, আমরা চাই এমন প্রার্থী যে হচ্ছে জনগণের সাথে মিশবে, জনগণের কাজ করতে পারবে, জনগণের প্রতিনিধি হতে পারবে। আমরা সেমন প্রার্থীকে চাচ্ছি, আমরা সেই প্রার্থীকে আমরা সংসদে চাই। ভোটার নিজের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, ভয়মুক্ত একটা পরিবেশে নির্বাচন হবে। আমরা চাই ভোটের মধ্য দিয়ে যেন কালো টাকার প্রভাব না পড়ে, রাষ্ট্রযন্ত্রের যেন অপব্যবহার না হয়, সমান সুযোগের নির্বাচনটা যেন হয়, যে নির্বাচনে খুন খারাপি হবে না, যে নির্বাচনে মানুষের প্রাণে ভয় থাকবে না, এরকম একটা সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবে। 5 তারিখের পরে আসলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আসলে আমরা প্রত্যেকেই দেখতেছি, এবং এই যারা আসলে আমরা হতাশাগ্রস্ত ছিলাম দীর্ঘ 17 বছর, আমরাও আসলে একটা আশার আলো দেখতেছি। আমি আশা রাখবো যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, এবং আমার প্রার্থীর কাছে আশা যে একজন জনগণের প্রতিনিধি হয়ে যেন সংসদে গিয়ে আমাদের কথাগুলো বলবে। আপনারা শুনছিলেন তাদের প্রত্যাশার কথা। দর্শক, আপনারা জানেন যে নির্বাচন এলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যারা প্রশাসন আছে তাদের জন্য। এই পর্যায়ে তারা কি ভাবছে, জেলা প্রশাসকদের প্রস্তুতি, প্রশাসনে কি প্রস্তুতি আছে, সে কথাই জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। আমাদের 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং ইলেকটোরাল কমিটির 5 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে আমাদের যেটা বিষয় হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে যদি কোথাও এরকম আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো ব্যত্যয় থাকে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সেটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, পুলিশও তার মতো ব্যবস্থা নিচ্ছে, এবং যদি কেউ লিখিত অভিযোগ থাকে তাহলে ইলেকটোরাল কলেজের মাধ্যমে সেটা আমাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সার্বিকভাবে আমরা পুলিশ জেলাব্যাপী বিভিন্ন তল্লাশি চালাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে ডেভিল হান্টের ফেজ 2 এর মধ্যে বেশ কিছু তাদের গ্রেপ্তারও আছে। দর্শক, এবার ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কেমন দেখছেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা, জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায়, আর ভোটের আড্ডা জমে সাধারণত চায়ের মাধ্যমেই। সেই চায়ের দোকানে আড্ডা দিতেই আসলে আমরা এখানে চলে এসেছি, এবং এখানকার যারা তরুণ ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কেমন প্রার্থী, তারা কেমন নির্বাচন চাচ্ছেন। যে আপনার কাছে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, কোনো কি বলো এটাকে গ্যাঞ্জাম যাতে সৃষ্টি না হয়, কোনো মারামারি যাতে সৃষ্টি না হয়, সুষ্ঠুভাবে যাতে সবাই ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন চাই আমরা। এই প্রত্যাশা আমরা সবাই করি। তার পাশাপাশি জানতে চাইবো যে প্রার্থী হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে আসলে কেমন জনপ্রতিনিধি আপনি প্রত্যাশা করেন? আমরা আসলে এমন জনপ্রতিনিধি চাই যিনি বিগত সময় রাজপথে আমাদের জন্য লড়াই করছে, এবং সামনে সংসদে গিয়ে আমাদের অধিকার, জনগণের অধিকারের জন্য লড়াইটা করবে, এমন প্রার্থী আমরা চাই। প্রার্থীদের পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে যারা এবার নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে আপনারা কেমন দেখছেন? পরিবেশ বলতে এখনো বোঝা যাচ্ছে না, সামনে বোঝা যাবে পরিবেশটা কি হয়। আর আমরা আমরা একজন প্রতিনিধি চাচ্ছি নারায়ণগঞ্জে, যে আমাদের যে ট্রাফিক জ্যামটা অনেকদিন যাবত চাষারা দেখবেন যে সবসময় একটা যানজট সৃষ্টি হয়, আমরা চাই এখান থেকে মুক্তি। কারণ অনেক সময় কোনো ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, অনেক সময় কাজকর্মে যেতে পারে না, অনেক সময় কোনো অসুবিধা হলে একটা অ্যাম্বুলেন্সে যেতে পারে না এই যানজটের কারণে। আমরা চাই যে আসুক, এই যানজট সৃষ্টিকে মুক্ত করুক, নারায়ণগঞ্জ শহরকে যানজট সৃষ্টি মুক্ত করুক, এবং নারায়ণগঞ্জ পরিবেশকে একটু সুন্দর করুক, একটা সুন্দর সমাজ গড়ে তুলুক, এবং তরুণদের সাথে কাজ করুক। যাকে ভোট দিতে চাচ্ছেন তার কি কি গুণাবলী থাকা জরুরি বলে আপনি মনে করেন? তার গুণাবলী বলতে তিনি নারায়ণগঞ্জ সরকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, তরুণদের সাথে কাজ করবে, সুন্দরভাবে নারায়ণগঞ্জ সরকারকে গঠন করবে, এবং নারায়ণগঞ্জের যে অসুবিধাগুলো তিনি সুবিধাভাবে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবে, এবং যেগুলো অসুবিধা আছে, যেগুলো আমরা আগে যেগুলো বঞ্চিত ছিল, যে কাজগুলো সম্পূর্ণভাবে হয়নি, সেগুলো সম্পূর্ণভাবে করতে, এবং যেগুলো আমরা অসুবিধা হয়, যে পথ চলার সুবিধা হয়, সেগুলোকে মুক্ত করার জন্য। একই বিষয় একটু জানতে চাইবো যে নির্বাচন তো প্রায় চলে আসলো, কেমন পরিবেশ দেখছেন এবং একজন জনপ্রতিনিধির কাছে আসলে কি প্রত্যাশা করতে যাচ্ছেন আপনারা? নির্বাচন প্রায় চলে আসছে, আমরা চাই যে 2026-এর যে নির্বাচনটা আসছে, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আমরা চাই জনগণ যেন সুন্দরভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করতে পারে। কারণ বিগত সময় আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা চাই না যে সামনের যেই ভোট আসছে, আমরা চাই যে দিনের ভোট দিনেই হোক, যে মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে গিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুক।
আমরা এই আশায় ব্যর্থ হয়ে ঘুরছি। একটু একজনের সাথে কথা বলতে চাই যে যারা আপনারা তো সামনে ভোট দিতে যাচ্ছেন বা প্রথমবারের মতোই হয়তো ভোট দিবেন, কেমন নির্বাচনে বা প্রত্যাশা করছেন আপনি? চাইতেছি নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, কেন্দ্রে যেহেতু ঝামেলা সৃষ্টি না হোক, চাই সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে আসুক এবং উন্নত একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাক। একই প্রশ্ন থাকবে আপনার কাছে যে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? একই প্রশ্ন, যে ওনার এই প্রশ্ন আমার এই প্রশ্ন, সুন্দর নির্বাচন হোক, যানজট রাস্তাঘাট যানজট যে মুক্ত হোক, চাষার অনেক যানজট হয় এই কথা বলছিলাম যে এখানকার যারা তরুণ যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন নারী ভোটার আছেন, যে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, বা কেমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন? আচ্ছা, ইলেকশনটা আমাদের ভাবনাটা হচ্ছে এরকম। প্রথমত নারী হিসেবে একটা ভাবনা আছে যে নারীদের সরাসরি প্রতিনিধি চাচ্ছি সংসদে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যতটুকু ইলেকশন দেখেছি 2018 ইলেকশনটা তো একেবারে তখন বুঝের ছিলাম, দেখেছি তো 18 ইলেকশন, এর আগে 14 ইলেকশন যা দেখলাম তাতে মনে হলো এমন একটা শাসন ব্যবস্থা আসলে কায়েম হয়ে গেছে, যে শাসন ব্যবস্থায় থাকলে আমাদের আসলে ভোটাধিকার তো নিশ্চিত হবেই না, এর বাহিরে আমাদের ন্যূনতম নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদা নিয়েও আমরা আসলে বাঁচতে পারবো না। তো সেই জায়গা থেকে একটা অভ্যুত্থানের পরে এমন একটা ইলেকশন চাচ্ছি, যে ইলেকশনে আসলে শুধু সরকার ব্যবস্থা না, এই পুরো শাসন ব্যবস্থাটার পরিবর্তন হবে, যেই শাসন ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের নাগরিকের ন্যূনতম মর্যাদাটা থাকবে, আমাদের ভোটাধিকারটা থাকবে। আর এর প্রেক্ষিতে আমার মনে হয় যে অভ্যুত্থানের পরবর্তীতে যেই উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ বিভিন্ন সংস্কার কমিশন করে একটা কিছু সংস্কার হয়েছে, কিছু সংস্কার সামনে বাস্তবায়িত হবে। আমাদের একটা সেই সংস্কারের একটা বলা যায় যে ভিজিবিলিটি হচ্ছে জুলাই সনদ। তো এই জুলাই সনদটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকগুলো সংস্কার বাস্তবায়ন হবে। তো আমি মনে করি এই ইলেকশনে তো শুধুমাত্র প্রার্থী বাছাই না, এখানে গণভোট বলে একটা বিষয় আছে, যেখানে আমি আহ্বান করব তরুণ সহ সারা বাংলাদেশের মানুষকে, তারা যাতে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে। হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আসলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে। আর এই জুলাই সনদের মধ্যেই কিন্তু নিহিত আছে যে সামনে শাসন ব্যবস্থাটা কিরকম হবে। আর প্রার্থীর কথা যদি বলেন তাহলে বলবো এমন একজন জনপ্রতিনিধি চাই যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর। শুধুমাত্র এক পক্ষের সুবিধা দেওয়ার জন্য সে সংসদে যাবে না, বরঞ্চ ক্ষেত মজুর, কৃষক, রিক্সাওয়ালা মামা এবং একজন ব্যবসায়ী প্রত্যেকের সুরক্ষাটা সে নিশ্চিত করবে ওই সংসদে বসে। এমন একজন প্রার্থী চাচ্ছি, এবং অবশ্যই যার সম্পদের বিবরণ আমাদের সামনে প্রতিনিয়ত ভিজিবল থাকবে, যে সে কতটুকু আয় করতেছে, ব্যয় করতেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যে নারী পুরুষ সব ধরনের ভোটারদের সাথে কথা বলছিলেন, এবং তারা জানাচ্ছিলেন যে তারা আসলে কেমন প্রার্থী এবার প্রত্যাশা করেন এবং কেমন। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধুবিত এবং রোড টু পার্লামেন্ট আজ ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো সংসদীয় আসনে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।